আজ শুনবেন ভূত বাগানের কথামালায় গল্প তারিণীর বাড়ি বদল। রচনা জ্যোতিরিন্দ্র নন্দী। তারিণীর বাড়ি বদল। টেনে টেনে ওরা সব এনে ঠেলা গাড়িতে তুলল। কুনো ডেচকি, মশারি, ছাতা, লণ্ঠন, মাদুর, বালিশ, জুতো, ফুটো একটা কড়াই, একটা ফানুস, রংচটা ফাটল ধরা গণেশের মূর্তি, দুটো হাতি, গামলা, ইঁদুর মারা কল, বাক্স, জীর্ণ শীর্ণ একটা স্যুটকেস। তার অর্থ তারিণী চলে যাচ্ছে। তারিণী বাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র সরে পড়ছে। পরিষ্কার বোঝা গেল। প্রতিবেশীদের কারো বুঝতে কষ্ট হলো না ব্যাপারটি। চৈত্রের গনগনে রোদ, দুপুরবেলা, রাস্তায় দোকানপাট অধিকাংশ বন্ধ। এমন অসময়ে প্রেসে না গিয়ে জামার অস্তিন কোনোয়ের উপর গুটিয়ে খালি পা, রুক্ষ চুল, ব্যস্ত সমস্ত তারিণী ঘরের জিনিসপত্র ও স্ত্রী পুত্র কন্যা সহ কোন দিকে যাত্রা করছে। দাঁড়িয়ে যার যার দরজা জানলায় মুখ বাড়িয়ে পাড়ার লোকজন নিজেদের মধ্যে গুনগুন করে নানা রকম গবেষণা করল। ওরা কত কালের বাসিন্দা, ঠিক কবে এসেছিল এই গলির মধ্যে ওই 17 নম্বর ঘরে অনেকেই জানে না। বুঝি ওটা 17-র বি, কেউ কেউ ভাবল। এখন শুধু চোখের ওপর ভাসছে সবারই তারিণীর বউ ঘরের সামনের ছোট্ট রকটুকুর উপরে রোজ সকাল সন্ধ্যা একটা তোলা উনুন ধরিয়ে নিয়েছে। প্রেস ফেরত তারিণী রেশনের থেলে, কখনো বা বাজার অথবা বার্লির ডিবি কি ডাটা মূলো নিয়ে ফিরেছে লম্বা পা ফেলে। আর তারিণীর এক দঙ্গল ছেলে মেয়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হোস পাইপের মুখে, রাস্তায় লোকের বারান্দায়, উড়ের পানের দোকানের সামনে, যোগেশ রুদ্রের ড্রাই ক্লিনিংয়ে, এর দরজায় হুড়োহুড়ি, ছোটাছুটি, মারামারি, সারা পাড়া গরম করে রাখছিল এই অবধি। আজ সব ঠান্ডা। যার যেমন জামাটি জুতোটি পরে, ঠেলায় ধরছে না এমন এক একটা বাক্স, যেমন হাত পাকা খুন্তি, ভাঙা হারমোনিয়ামের খোলা রিড, বাঁধানো ফটো, কি ছেঁড়া মলাট, তেলচিটে বছর পুরনো গুপ্ত প্রেস পঞ্জিকাটি হাতে করে গাড়ির সামনে পিছনে দুপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। তখন জিনিস বার করা হচ্ছিল। তারিণীর স্ত্রী খোপা খুলে গিয়ে পিঠের উপর লুটোপুটি। ঘোমটার আঁচল একটা ব্র্যাকেটের বোল্টের সঙ্গে আটকে গিয়ে জড়িয়ে প্রায় কোমরের কাছাকাছি নেমে এসেছে। ব্র্যাকেট আর এক প্রান্ত হাতে ধরে ওটাকে জোরে টানতে টানতে তারিণী শাসাচ্ছে আর গর্জাচ্ছে। তারিণীর স্ত্রীর মুখ গরমে লাল হয়ে ঘেমে কালো হয়ে গেছে। অনেকের চোখে পড়ল। কোথায় যাচ্ছে? তার আগে গবেষণা চলল কেন যাচ্ছে। হঠাৎ বাড়ি ছেড়ে উঠে যাবার কি হলো? পানের দোকানের উড়ে চোখ টিপে তারিণীর বড় মেয়ে 11 বছরের বিন্দিকে কাছে ডাকল। ধিন্দি নয়, ধন্দি। ছোট লোকগুলোর ডাক শুনে উড়ে কুমারী মীরা ব্যানার্জির এই নাম ঠাউরে নিয়েছে।
মীরা এখন বাপের সামনে শান্তশিষ্ট। অন্য সময় তারিণী যখন বাড়ির বাইরে থাকে, ছুটে গিয়ে উড়ের পিঠে কিল বসিয়ে দেয়, আর ওর কাটা সুপুরি এলাচদানা মুঠো করে মুখে পুড়ে খিলখিল করে হাসে। সেই দস্যি মেয়ে ধিন্দিকে আর দেখতে পাবে না, কাছে পাবে না ভেবে, এবং মেয়ের গায়ে বেজায় জ্যাল জেলে টিয়ে রঙের লম্বা একটা জামার দিকে চেয়ে অবাক চোখে উড়িয়ার মধুসূদন চুপ করে গেল, আর চোখ টিপল না। ডাইং ক্লিনিংয়ের ছোকরা নরেন তারিণীর দ্বিতীয় সমবয়সী ভান্ডা মানে সন্তোষ কুমারকে কাছে ডাকল না। সাহস পেল না ডেকে জিজ্ঞাসা করে ঘর ছেড়ে রাতারাতি ওরা কোথায় চলল, কেন চলল। ডাইং ক্লিনিংয়ের ধোবার কাছ থেকে ডান্ডা অনেক নীল, অনেক চুমকি মুঠো মুঠো নিয়ে চলে গেছে, অনেক সময় চুরিও করেছে। নরেশ সমবয়সী বন্ধুর অত্যাচার সহ্য করেছে, করত। আজ অবাক চোখে দেখল ডান্ডা চটি ও প্যান্টুলুন পরে ভদ্র হয়ে একটা আঁশি হাতে ঠেলার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তেলেভাজার গিরিশ তারিণীর বাকি ছোট আটটার উৎপাতে উত্তেজিত হয়ে বেসনের কাই মাখিয়ে দিত সবগুলোর মুখে। তবু ওরা তেলেভাজা খাওয়া থেকে নিবৃত হয়নি। সারা প্রহর মাছির মতো বনবন করে ঘুরত, গিরিশকে জ্বালাতন করে মারত। আজ সব কোথায় চলল। গিরিশ একটিকেও ডাকল না। তেলেভাজার ঝুড়ি সামনে নিয়ে তারিণী আর তারিণীর স্ত্রী ব্র্যাকেট তোলা দেখতে লাগলো। তারিণী তুলছে, বউ ঠেকা দিচ্ছে, বউ ঠেলছে, তারিণী শক্ত হাতে ধরছে। ঠেলাওয়ালা কোমরে গামছা বেঁধে হাত লাগাতে এসেছিল, তারিণী হাঁটিয়ে দিয়েছে। নিজের জিনিস সে নিজে দেখে শুনে নেবে। একটা কিছু ভেঙে গেলে এ জীবনে আর করা হবে না। গজগজ করে তারিণী বলছিল। তার মুখের ভাবে সবাই বুঝল জিনিস তুলতে, জিনিস বাঁধতে তারিণীর যত্নের ও পরিশ্রমের অন্ত ছিল না। আর থেকে থেকে বউ ধমক খাচ্ছিল, ওটা এমন করে রাখলে কেন, কি জ্বালা, ইজেক্টমেন্টের নোটিশ এসে গেছে। হোমিওপ্যাথ হেমাঙ্গবাবু হুকো হাতে ডিসপেন্সারির বারান্দায় দাঁড়িয়ে ও বাড়ির রিটায়ার্ড ওভারসিয়র মঙ্গলবাবুর সঙ্গে মৃদুমন্দ গলায় আলোচনা করছে। এই রাবণী গোষ্ঠী নিয়ে এ পাড়ায় কী করেছিল বলেছিলেন রিটায়ার্ড মুন্সেফ তারকবাবুর প্রতিবেশী সোমনাথবাবু। ঘরের ভাড়া তো কম নয়। সোমনাথবাবু হা হা করে শুধু হাসলেন। সামান্য একটা প্রেসে চাকরি যার এতগুলো ছেলে মেয়ে, এই দুর্মূল্যের বাজারে সব দিক সামাল দিয়ে শহরের মোটামুটি সচ্ছল একটি পাড়ায় রীতিমতো 2 কোঠার একটি ঘর দখল করে প্রতি মাসে ভাড়া মিটিয়ে যাওয়া তারিণীর পক্ষে আর কোনো মতেই সম্ভব ছিল। তারকবাবু অভিজ্ঞ পাকা হাসিতে সে কথা বললেন। সোমনাথবাবু মাথা নাড়লেন। ওর চাকরটিও যে না গেছে তার বিশ্বাস কি? কে একজন বলল, হবে। হাহাকার পড়ে গেছে দেশে। মানুষ মোটা মাইনের উপর দাঁড়িয়ে একটা চলবার মতো ঠিক পেটটি চালাতে পারছে না, আর এ তো আহা, অতগুলো বাচ্চা বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী এখন দাঁড়ায় কোথায়? কে একজন মহিলার দরদ ভরা কণ্ঠস্বর শোনা গেল। গোলাপের জঙ্গলে জানলা আবৃত, তাই সুবাসিনীর মুখ দেখা গেল না। তেমন বয়স হয়ে যে হয়নি দুজনের। কে আর একজন মহিলার গলা শোনা গেল। একটা সুন্দর প্রজাপতি উঠছিল জানলায়। কয়েক জোড়া কালো ঠান্ডা চোখ তারিণী আর তারিণীর স্ত্রীকে
নিরীক্ষণ করছিল। কিন্তু কারো দিকে তাকাবার, কারো কথা শোনার সময় ছিল না তারিণীর স্ত্রীরও। তারিণীর শার্টের কলার ছিঁড়ে গেছে ব্র্যাকেটের একটা জং ধরা পেরেকের খোঁচা লেগে। তারিণী স্ত্রীকে বকেছিল। বউয়ের শাড়ির আঁচলও ছিঁড়েছে 2 জায়গায় ব্র্যাকেটের খোঁচায়। পাছে তারিণীর চোখে পড়ে, আবার বকুনি খাবে ভয়ে বউ আঁচলের ছেঁড়ার দিকটা বাঁ মুঠের মধ্যে গুজে ডান হাতে ব্র্যাকেটের শেষ প্রান্তটি ধরে অনবরত ঠেলছিল। ডেচকি ও কলসির কানার ফাঁকে কায়দা করে ওটাকে ঢুকিয়ে রাখা যায় কিনা। তারিণীও গলদঘর্ম হয়ে তার চেষ্টা করছিল এবং শেষ পর্যন্ত পারল। বউয়ের ফর্সা আঙুলে হলুদের দাগ প্রতিবেশীদের চোখ এড়ালো না। ছেলেপুলের মুখে দুটি গুজে দিতে পেরেছে যাত্রার আগে, কে একজন বলল। কিন্তু যাচ্ছে ওরা কোথায়? একজন আবার প্রশ্ন করল। বেলেঘাটায় নাকি ঘর পেয়েছে শুনলাম। উত্তর হলো, অদৃশ্য মুখ, অস্ফুট গলায় গুঞ্জন। তারিণী এতক্ষণ মালপত্র বাঁধার কাজ শেষ করেছে। চৈত্রের বাতাসে ছোট একটা ধুলোর ঘূর্ণি উঠল। তারিণীর স্ত্রীর পায়ের কাছে শুকনো পাতা ও ছেঁড়া কাগজের টুকরো গিয়ে উড়ে উড়ে পড়ছিল। এইবার ওরা রওনা হবে। বউ মাথায় কাপড় তুলেছে। একটা বিড়ি পকেট থেকে বার করে টানতে টানতে তারিণী ঠেলার সঙ্গে হাঁটবে ভেবে সবে মুখে গুজেছিল। চমকে উঠল, বিড়িটা পড়ে গেল মাটিতে। শালা, আমার বিল না মিটিয়ে পালাচ্ছ কোথা? 19 টাকা 14 আনা, এখানে রেখে যাও। মুদি, পাড়ার মুদি, 1 কড়ির গলা সবাই বুঝল। আমাদের জানলাগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছিল। এই শালা সন্ডা না ডান্ডা, मेरा 2.5 मन कोयला का दाम जल्दी मिटाओ। কয়লার দোকানদার রনের গলা। এসেই রমেশরণ তারিণীর বড় ছেলে ডান্ডার সন্তোষের হাত চেপে ধরেছে। তারিণী অন্য কাজে ব্যস্ত ছিল বলে শেষবারের কয়লাটা সন্তোষী নাকি ধারে এনেছিল। কয়লাওয়ালা গলা বড় করে প্রতিবেশীদের দরজা জানলার দিকে মুখ করে কথাটা প্রচার করল। ভদ্রলোকের সঙ্গে কারবারে এদিন এই লাভ। রামশরণ পরিষ্কার বাংলা ভাষায় কথা বলল। 2.5 মন জানালির দাম না মিটিয়ে তারিণীবাবু চোরের মতো ঠিকানা পাল্টাচ্ছে। পরনে জুতো, গায়ে শার্ট। তারিণী যে বাবু শ্রেণীর কথাটা অস্বীকার করার উপায় ছিল না। পুরনো এবং জায়গায় জায়গায় ছিঁড়ে গেলেও ছেলে মেয়েগুলোর প্রত্যেকের গায়ে জামা ছিল। সম্ভবত বিয়ের সময়ের পুরনো একটা বেনারসি জড়িয়েছে তারিণীর স্ত্রী। 2 পায়ের গোড়ালিতে ফ্যাকাশে একটুখানি আলতার পোঁচও দেখা যাচ্ছে। বড় যে সাজগোজ করে চললে বউঠান, মোট 1100 দুধের দাম পাও না, ওটি মিটিয়ে যাও। মিশিখানা কালো দাঁত বের করে গয়লা বউ প্রথম তারিণীর স্ত্রীর দিকে, তারপর কটমট চোখে ঠেলার ওপরে স্তূপীকৃত মালগুলোর দিকে, তারিণীর দিকে, তারিণীর ছেলে মেয়ের দিকে চেয়ে রইল। গোয়ালিনীর হাত শূন্য দুধের বালতি। দুধ বিকানো শেষ করে ঘরে ফিরছিল। পোস্তানুদ্যত তারিণীর পা সরল না। আনত চক্ষু। ছেলে মেয়েগুলো নীরব। হেট মুখ হয়ে ওরা পোকায় খাওয়া ফটো, খুন্তি, পঞ্জিকা, হাত পাকা হারমোনিয়ামের কতগুলো ভাঙা রিড, যার যেটা বয়ে নেবার শূন্যের উপর ঠিক ধরে রেখে অপেক্ষা করছিল তখন বাবার আদেশ যখন হবে তখন হাঁটা শুরু করবে। ঠেলার সঙ্গে সঙ্গে ওরা হাঁটবে। বলতে গেলে ঠেলা গাড়ির চাকা ছুঁয়ে ছুঁয়ে,
এই শহরের রাস্তায় ট্রাম, বাস, ট্যাক্সি, রিক্সা লাখো লাখো দেখে ওরা, দেখেছেও। গাড়িতে না চাপুক, গাড়ির সঙ্গে কি পিছু পিছু ছুটে যাওয়ার কল্পনা করেছিল রোজ। আজ অসময়ে হঠাৎ 2 চাকার এই কাঠের গাড়ি দরজার সামনে এসে দাঁড়ালো। তার উপর উনুন, ঝাঁটা, ডেস্কি, মশারি, পিঁড়ি, কম্বল সব ঘরের যা কিছু ছিল চাপিয়ে ওরা গাড়ির সঙ্গে হেঁটে দীর্ঘ কর্নওয়ালিস স্ট্রিট ও হ্যারিসন রোড পার হবে। তারপর এক সময় সার্কুলার রোড হয়ে বেলেঘাটার সড়কে গিয়ে পড়বে। অচেনা জায়গা, নাম না জানা ঠিকানায় নতুন নম্বরের বাড়ি। ভাবছিল প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি চোখে ছিল সেই শঙ্কা, উত্তেজনা, আশা, ভয়, শিশিরের ফোঁটার মতো টলমলে কম্পমান কৌতূহল। তারিণীর স্ত্রী হাত বাড়িয়ে সবচেয়ে ছোটটার নাকের সিকনি মুছে দিল। কখন যাব মা? বলেছিল ওর বড়টি। তারিণীর স্ত্রী চোখের ধমকে থামিয়ে দিয়েছে। আমি ঠিকানা দিচ্ছি। বলছিল তারিণী এক কাড়ির হাত ধরে। যেও, সামনের মাসে টাকাটা দিয়ে দেব। ঠিকানা দিচ্ছ? ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে এক করে ভেঙচি কাটল। কত শালার ঠিকানা দিয়ে পালালো। নতুন ঠিকানায় পা দিতে না দিতে বেঠিক হলো। আমি ছাড়ছি না তারিণীবাবু, তোমার মালপত্র আটকাবো, টাকা ফেলো। হ্যাঁ, ऐसा बात। রক্তচক্ষু রমশরণ ঠেলার পিছনে চেপে ধরেছে। আমি বেইজ্জত করবো তারিণী বাবু, টাকা না দিয়ে গেলে। কথা কাটাকাটি চলছিল গয়লানি আর তারিণীতে। গয়লা বউ শক্ত হাটে ঠেলার মাথা চেপে ধরল। আমি মাসাটি ছাড়বো না দুধের দাম না মিটিয়ে গেলে। অত সময় নেই, রোজ তোমার বেলঘাটায় গিয়ে তাগিদ লাগাবো। তারিণী চুপ। আর একটা ধুলোর ঘূর্ণিঝড় উঠল। একটা কুকুর ঘেউ ঘেউ করে আবার থেমে গেল। ডিসপেন্সারির বারান্দা ছেড়ে হেমাঙ্গবাবু ভিতরে চলে যান। সোমনাথবাবু সরে পড়েন। আরও 2 জন প্রতিবেশী জানলা বন্ধ হওয়ার আওয়াজ হলো, যেন আরশিগুলো নামিয়ে দেওয়া হচ্ছে। তুম সালা ঠোঁটটা আছো। তারিণী কথার উত্তর দিচ্ছে না, তাই রামশরণ গর্জে উঠল। তারিণী প্রতিবেশীদের দরজা জানলার দিকে একবার সকাতরে তাকালো। তাতে ফল হলো না বিশেষ। বড্ড দেরি করে ফেলেছ, নিচু গলায় প্রতিবেশীরা বলাবলি করছিল। ঋণের দায়ে পালাচ্ছে, সরে যাচ্ছে। আমরা কি আগে জানতাম না? কোন দিন এসেছিল কারো কাছে? অমন 1 টাকা 2 টাকা করে সাহায্য করলে তো তারিণী অনেকটা হালকা হতে পারত। পাড়ায় এতজন ছিলুম আমরা। তারিণী শুনল কি শুনল না ঠিক বোঝা গেল না। আত্মসম্মানবোধ টনটনে। মৃদু গলায় কে আর একজন মন্তব্য করল, 8 ঘন্টা ছেলেপুলের বাপ একটা সুবৃহৎ তারিণীর হাল ধরে সংসারের সমুদ্র পাড়ি জমিয়েছে। চাকরি করছে, বাজারেও নাম লিখিয়েছে। এখন ওর খুকির দুধের দাম, রেশন খরচের জন্য আমাদের দরজায়, বুঝলে না? মানুষের দুর্বুদ্ধি। আর একজন প্রতিবেশী ঘন নিঃশ্বাস পতনের শব্দ শোনা গেল। কি? তারিণীর ধার করতে যাওয়া? না, সেসব শোধ না করে পালিয়ে যাওয়ার মতলব। প্রতিবেশীদের আলোচনা থেকে এর পরিষ্কার উত্তর পাওয়া গেল না। হঠাৎ দেখা গেল তারিণী উত্তেজিত হয়ে উঠেছে। ঘাড় সোজা করে এক কড়িকে বলছে, টাকা পাবে, কোর্টে গিয়ে নালিশ করো। খবরদার মালপত্রের গায়ে হাত দিও না। ফ্যামিলি ম্যান, আমি ভদ্রলোক। এই এই কিন্তু কে শোনে কার কথা? এক কড়ি ঠেলা ধরে ঝাঁকুনি মারছে। রামশরণ সাহায্য করছে, আর হাততালি দিয়ে মজা দেখছে গয়লা বউ। হাসছিল না, বরং দাঁতে দাঁত চেপে কঠিন শপথবাণী উচ্চারণ করছিল।
তারিণীকে, তার পরিবারকে। গয়লা বউ আরও 2 জায়গায় ঠকেছে এমন করে, টাকা না দিয়ে সব পালিয়েছে। বছরভর ভদ্রলোক বাচ্চাদের সে দুধ খাওয়াবে, আর গরিব গোয়ালিনীকে তারা এমনভাবে ঠকাবে। রূপোর বইচি পরা 2খানা হাত বার করে শূন্যে উত্তোলন করে দুধওয়ালি পাড়ার বাতায়নিতে অন্যান্য প্রতিবেশীদের কানে যায় এমন চড়া গলায় বলল, টাকা দিতে পারে না তো বছর বছর নতুন ছানা ছাড়বার শখ কেন? বেশ তো, ছানা আটকাতে না পারো, নুন খাওয়াও, পানি পিয়াও। কমলার বালতির 1 টাকা সে দুধ বাচ্চার গলায় ঢালবার বাবুগুড়ি কেন? যেন কমলার জিহ্বা থেকে আগুন ঝরছিল। বাগে পেয়েছে ও। সস্তা চটি পায়ে প্রেসের বাবুর স্ত্রীকে 2টি কথা শোনাচ্ছে। গোয়ালিনীর পায়ে জুতো নেই, কিন্তু পরনের শাড়ি তারিণীর স্ত্রীর শাড়ির চেয়ে অনেক বেশি সুন্দর, দামি। পাড় ও আঁচল অনেক বেশি জমকালো। পান দোক্তার রসে জিহ্বা ও ঠোঁট রক্তিম, চোখে প্রচুর রসিকতা। কথা শেষ করে পুরুষ পাওনাদার দুজনের দিকে চেয়ে তেসরা ঠোঁটে কমলা হাসল। 1 কুড়ি মুদি চড়া গলায় জানিয়ে দিল, টাকা শোধ না করে তারিণীবাবু ঘরের একটা ভাঙা পিঁড়িও সরাতে পারবে না। বলে সে ঠেলার পিছন ধরে এমন জোরে ঝাঁকুনি দিল যে জিনিসপত্র মচমচ আওয়াজ শোনা গেল। এখনই কোনটা পড়ে কোনটা ভাঙে, একটা অপমান। উলঙ্গ লজ্জা ভদ্রপাড়ার মাঝখানে যেন ঝুলছিল না। রক্ষা প্রতিবেশীর শেষ জানলাটিও বন্ধ হয়ে গেছে। তারিণী ফ্যাল ফ্যাল চোখে চেয়ে দেখছে। ঠেলার বাঁদিকে বেতের মোড়ার ওপর চিৎ করে 2টো কড়াই বসানো। কড়াই দুটোর পেটের মাঝখানে তারিণীর খুব সাবধানে শিশি ও কাচের বয়মগুলোকে বসিয়ে দিয়েছে। 1 কুড়ি হাতের প্রথম ধাক্কায় একটা বড় বয়মের গলা ফেটে চৌচির হয়ে গেল। দ্বিতীয় ধাক্কায় ভাঙল তারিণীর স্ত্রীর উনুনের চূড়ো, আলগা হয়ে গেল। তারপর ভাঙল তারিণীর অনেক কষ্টে গড়ে তোলা বৈঠকখানার বাজার থেকে কিনে আনা গড়গড়িটা। গাড়ির মাঝামাঝি এক জায়গায় লেপ্তশোকের ভাঁজের ভিতর বেশ কায়দা করে তারিণী ওটা বসিয়ে নিয়েছিল। বিড়িতেও কম পয়সা যায় না। রোজ বউকে অনেক বুঝিয়ে 1 মাসের মাইনে থেকে টেনে হিসড়ে 5টা টাকা বের করে তারিণী কবে যেন বেশ দুঃসাহসে ভর করে ওটি কিনে ফেলেছিল, অনেক আগে। একমাত্র বিলাসের সামগ্রী গড়গড়াটা ভাঙবার পর তারিণীর ধৈর্যের বাঁধ ভাঙল। কিন্তু তারিণী হঠাৎ এমন কাণ্ড করবে কারও জানা ছিল না। পা দুটো ঠক ঠক করে কাঁপছে। জুট ফ্রনের শার্ট গায়ে, ক্ষীণ দেহ, অম্বল রোগী। এই শহরেই কোনো এক প্রেসের স্বল্প বেতনভোগী কর্মচারিণী তারিণী দত্ত। গরম করে এমন কাণ্ড বাঁধাবে কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। এই হয়। প্রতিবেশীদের মধ্যে পরে একজন মন্তব্য করেছিল, অক্ষরের এত রাগ ভালো না। প্রবল আত্মসম্মানবোধ সক্ষমের অঙ্গভূষণ, গরিবের পক্ষে তা আত্মঘাত স্বরূপ। তারিণী শেষ মুহূর্তে তুবড়ির মতো ফেটে পড়েছিল রাগে। কারো সাহায্য চাওয়া তো দূরে থাক, ঠেলাওয়ালাকে বরং ধমকাচ্ছিল সে চিৎকার করে, আমি বলছি তুমি গাড়ি টানো, আমি বলছি আমি পিছন থেকে ঠেলবো, ডরো মত। কটা মোট, কিন্তু বোঝার পরে ঠেলাওয়ালা গাড়িতে হাত ঠেকানো বন্ধ রাখেনি। মেরে কাট করে দেবো। শাসাচ্ছিল 1 কড়ি ঠেলাওয়ালাকে। তফাৎ থাক। কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে ঠেলাওয়ালা হাঙ্গামা দেখছিল। বাড়ি বদলের সময় অনেক বাবু আজকাল এরকম ফ্যাসাদে পড়েছে। হাঙ্গামার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দূরে দাঁড়িয়ে থাকাই নিরাপদ। অভিজ্ঞ ঠেলাওয়ালাকে বেশি বলতোলও না। তার ঠেলা তো সরে যাচ্ছে না, ও গিয়ে হাত না ঠেকানো তক। কিন্তু আশ্চর্য, ঠেলা সরল, ঠেলার চাকাও উঠল। আমার মাল
আমি নিয়ে যাব, দেখি কোন শালা আটকায়। তারিণী অস্তিন গুটিয়ে ঠেলার সামনে ডান্ডা দুটো চেপে ধরেছে। হ্যাঁ, তুমি পেছন থেকে ঠেলো। এই, তোরা সামনে আয়। সত্যি তারিণীর স্ত্রী পিঠের আঁচল কোমরে বেঁধে গাড়ির পিছনে গিয়ে দাঁড়ালো। ছেলেমেয়েরা গেল সামনে। কোক করে একটা শব্দ হলো, তারপর ঠেলাটা গড় গড় করে নেমে গেল নিচে বড় রাস্তায়। উঁচু পেভমেন্ট ছেড়ে গিয়ে পড়ল গরম অ্যাসফল্টে। এক কড়ি মুদি চুপ। ঠেলাওয়ালা ও কয়লাওয়ালা হাঁ করে কেবল দেখছিল, কেউ কিছু বলল না। একটা গুমট, অবিশ্বাস রকম স্তব্ধতা। গাড়ি যেখানটায় দাঁড়িয়েছিল, কুকুরটা গিয়ে শূন্য জায়গাটা বারবার শুকতে লাগলো। ঠেলা মোড় ঘুরে ভিড়ের মধ্যে মিশে যেতে বইচি পড়া হাত শূন্যে তুলে চিৎকার করে কমলা গোয়ালিনী তারিণীকে, তারিণীর স্ত্রীকে এবং 10টি সন্তানকে নানা রকম অভিশাপ দিতে দিতে একদিকে সরে পড়ল। খই ফোটার মতো প্রতিবেশীর মুখে কথা ফুটছিল। মূর্খ, বলল আর একজন। তারিণীর রাস্তায় বিজ্ঞাপন দিতে বেরোলো। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? ওই যে একলা ঠেলতে পারছে না, বড় ছেলেমেয়েগুলোকে রাস্তায় নামালো তার সংসারে তারিণীর হাল ঠেকাতে। বাহাদুর। আমাদের কাছে সাহায্য চাইতে সম্মানে বাঁচছিল, এখন এখন লোকে বলছে কি? ছি ছি, ভাবতেও পারছি না এ পাড়ায় ও কি করে এতদিন ছিল আমাদের মধ্যে। ঠেলা নিয়ে তারিণী বেলেঘাটায় পৌঁছবে কখন কে জানে, আদৌ পৌঁছবে কি না তাই বা কে জানে। বিকেলের পর থেকে খবর আসতে লাগলো। না, বেলেঘাটা পর্যন্ত পৌঁছতে পারেনি তারিণী। তার আগেই অ্যাক্সিডেন্ট হলো রাস্তায়। কীরকম? প্রতিবেশীদের উৎসুক। প্রত্যক্ষদর্শী বলল, কলেজ স্ট্রিট হ্যারিসন রোডের জংশন পার হওয়ার সময় একটা ট্রাম এসে পড়েছিল ঠেলার উপর। তারিণীর ঘাড় মুটকে গেছে, হাসপাতালে, বাঁচবে না বোধ হয়। আহ! কেউ বলল, ওই হয়, মূর্খ এমন করেই মারা পড়ে। কিছুক্ষণ স্তব্ধ। একটু পরে আরেকজন এলো আর এক খবর নিয়ে। নিজের চোখে একেবারে সামনে দাঁড়িয়ে সে দেখেছে ঘটনা। শুনি শুনি। তারিণী আত্মহত্যা করেছে। অ্যাক্সিডেন্ট তো বটেই, কিন্তু স্বেচ্ছায় সে ঘটিয়েছে তা। কীরকম? প্রতিবেশীরা উৎসুক হয়ে দেব। ছেলেমেয়েগুলো ক্লান্ত হয়ে পড়েছিল, হাঁটতে পারছিল না কেউ। তারিণীর স্ত্রীও হয়রান হয়ে ঠেলা ঠেলতে ঠেলতে। তারপর তারিণী আর একটা ঠেলাওয়ালাকে ডেকেছিল, কিন্তু বেনামি গাড়ির মাল নিজের গাড়িতে তুলে নিতে লোকটা রাজি হয়নি। তা তো হবেই না। প্রতিবেশীরা একসঙ্গে মন্তব্য করল। বেওয়ারিশ মাল নিয়ে তারিণী পালাচ্ছিল কিনা তার প্রমাণ কি? প্রত্যক্ষদর্শী আস্তে আস্তে বলল, রাস্তায় বউয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। বউ শুধু বলেছিল এমন জিদ করে রওনা না হলেও পারতে, এখন যে আর পারা যাচ্ছে না। সকলের ছোটটাকে সে গাড়িতে তুলে দিয়েছিল। তারপর আর কি, তারিণীর মাথার গরম হয়ে যায়। মুখিয়ে উঠেছিল সেই স্ত্রীকে। রাস্তার লোক দাঁড়িয়ে গেছে, গলা ফাটিয়ে তারিণীর বউকে বলেছিল, জিড়িয়ে জিড়িয়ে হাওয়া খেতে খেতে আয় সব, দরকার নেই ঠেলা ধরে, আমি একলাই পারবো টেনে নিতে। তারপর তারিণী ঠেলা দিয়ে একলা পাগলের মতো ছুটে যায়। ভিড়, ভয়ানক ভিড় ছিল ট্রাফিকের তখন। একটা বাস এসে হুড়মুড় করে পড়ে তারিণীর ঘাড়ের উপর। পাগল একেবারে। সংসার চালাবার জন্য তারিণী উন্মাদ হয়ে গেছিল। প্রতিবেশীরা আলোচনা করছিল, কিন্তু ছেলে মেয়ে বইকে পিছনে ফেলে তারিণী যে কেবল ডেস্কি, বিছানা, ঘটি বাটি, লণ্ঠন ঠেলায় চাপিয়ে বাসের তলায় ছুটে গেল, সে খবর ঠিক নয়। সঠিক সংবাদ পাওয়া গেল সন্ধ্যার পর শিয়ালদা প্রত্যাগত এক প্রতিবেশীর নিকট। ঠেলার সঙ্গে হাঁটতে হাঁটতে ছেলেমেয়েগুলো ক্লান্ত হয়ে পড়ে। একটি দুটি করে
তারিণী আঁটটিকে গাড়িতে তুলে নেয়। তারপর আর পারেনি। বেলেঘাটার পুলে উঠতে কষ্ট হচ্ছিল বুঝি? প্রশ্ন আর একজনের। উঠেছিল ঠিক, প্রত্যক্ষদর্শীর গলার স্বর গম্ভীর হয়ে গেল। হলে কি হবে? পুলে উঠতে না উঠতে তারিণীর স্ত্রীর পা কাঁপছে, চোখে জল এসে গেছে। বাকি দুটি সন্তানকেও ঠেলার উপর বসিয়ে দেওয়া হয়। ইচ্ছে করেই তারিণী বসিয়ে দেয়। আর ভয় নেই। তারিণী বলছিল, এখন ঢালু পথ, ঠেলা হড় করে পুল থেকে নেমে যাবে। তোরা সবাই চেপে বস। বউ প্রথমটায় আপত্তি করে, কিন্তু তারিণী তা গ্রাহ্য করে না। চিরকালই জেদি একগুঁয়ে লোক। বউকে মুখ ঝামটা দেয়, বলে, শেষটায় তুমিও শত্রুতা আরম্ভ করলে। যা বলছি শোনো। হ্যাঁ, একলাই আমি চালাবো গাড়ি, না পারবো তো সংসার গড়েছি কেন? অর্থাৎ বউকেও ঠেলায় বসিয়ে দেয়। পুল থেকে নামবার সময় ঠেলাটা হঠাৎ জোর ঝাঁকুনি দিয়ে এক দৌড়ে সামনের দিকে এগিয়ে যায়। তার ফল কি দাঁড়াতে পারে বুঝতেই পারেন। বক্তা থামল। ছত্রীবৃন্দ নীরব। প্রতিবেশী একজন বলল, তা যাবেই। এমন ভারী বোঝা নিয়ে গাড়ি একবার সামনের দিকে ঝুঁকলে আর রক্ষে থাকে? ঠেলাটা তারিণীর উপর দিয়ে চলে গেল। মূর্খ তারিণী এভাবে ঘাড় ভাঙবে, বুকের হাড় ভাঙবে আমরা ধরে নিয়েছিলাম। ছেলে মেয়ে এবং তারিণীর স্ত্রীর কি অবস্থা, কোথায় আছে তারা, সে সম্বন্ধে কেউ প্রশ্ন করল না। প্রত্যক্ষদর্শী ধীরে ধীরে গলির অন্ধকারে মিলিয়ে গেল। সবাই চুপ। চুপ থেকে কুকুরটা সকলের মুখের দিকে তাকিয়ে দ্রুত লেজ নাড়ছিল। হঠাৎ একজন কথা বলল, কিন্তু ও কি জানতো না, ঠেলা যখন ঢালু বেয়ে নামতে শুরু করে তখন তার আগে থাকতে নেই, পিছনে ধরে চললেই নিরাপদ। সবাই তো তাই করে। সে কথার উত্তর দিতে কেউ নেই। যে যার ঘরের দিকে চলে গেছে। দেখা গেল অদূরে লম্বা টর্চ হাতে তারিণীর পরিত্যক্ত ঘরের দরজার তালা খুলতে খুলতে বাড়িওয়ালার নতুন কোনো এক ভাড়াটের বাড়ির জলকল, পায়খানা, রসোই ঘরের চমৎকার ব্যবস্থার নানাভাবে বুঝিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে।